উপস্থিত সকলকে কবি প্রণামের আন্তরিক অভিনন্দন। আজ যেটি উপস্থাপন করব বলে ভেবে রেখেছি, ছোট গল্প রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে স্ত্রীর পত্র, তার নির্বাচিত অংশ। আজ থেকে 111 বছর আগে, এটা 2025, 1914 সালে কবিগুরু স্ত্রীর পত্র লিখেছিলেন এবং যুগের থেকে যে তিনি কতটা এগিয়েছিলেন তার এই রচনার মধ্যে দিয়ে আমরা সেই খবরটা পাই, যেখানে একজন গৃহবধূ সে সংসার ছেড়ে চলে গেছে এবং গিয়ে তার স্বামীকে চিঠি লিখছে যে সে আর সে সংসারে ফিরবে না। সংসারের যাবতীয় অনাচার, দুর্ব্যবহার সে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল। সেই যুগে রবীন্দ্রনাথ মৃণালিনীর চরিত্র তৈরি করেছিলেন, যে নারীর চেতনার উন্মেষ কিভাবে ঘটানো যায়। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, তুমি আছো তোমার আপিসের কাজে। আমি তোমাদের মেজ বউ। এই 15 বছরের পরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমি জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গেই আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানে লিখছি। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার চরিত্র তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো এমনিভাবেই আমার দিন চলে যেত এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাই না। আমার এই চিঠি সেজন্য নয়। আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়, সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেই মৃত্যুর বাঁশি আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমবার আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। মনে হলো বিন্দু তো কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সে অনন্ত
এই মৃত্যুর বাঁশি বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনে যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকের প্রাচীর তোলা নিরানন্দের এই সামান্য বুদবুদটা এত ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না, এক মুহূর্তের জন্যে কেন আমি এই অন্দর মহলটার এইটুকু মাত্র চৌকাট পেরোতে পারি না? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এই সমস্ত বাধা নিয়ম, বাধা বলি, এই সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টির ওই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল? কোথায় রে তোমাদের ঘোর আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে, কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তো? তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে 1 নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আমার সম্মুখে এখন নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে সেই আবরণখানা আবার গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে। এইবার মরেছে মেজো। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকল তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্যে মরতে হয়নি। মীরাবাই তার কানে বলেছিল, ছাড়ুক বা, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচব তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল।